ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে রায় বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করে ওয়ারেন হেস্টিংস। 2 আওবাব কর আদায় করা হতো কৃষকদের কাছ থেকে। 3 দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল রেঙ্গুন। 4 কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় 1803 খ্রিস্টাব্দে। 5 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। 6 ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। 7 দাদাভাই নৌরোজি পেশায় ছিলেন ব্যবসায়ী। 8 হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। 9 দাদন প্রথা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে। 10 ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে। 2 আছে শূন্যস্থান পূরণ করো আয় 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। 2 জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালেন অক্টেভিয়ান হিউমকে। 3 দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা মোপালা নামে পরিচিত। 4 ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। 3 এর আইতে আছে মহল কথার অর্থ কি? এটা আছে বইয়ের 56 পাতায়। মহলওয়ারি ব্যবস্থায় রয়েছে যে মহল কথাটির একটি অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। তাহলে মহল কথার একটি অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। 2 দিয়েছে বাংলার ভূমিহীন কৃষকেরা কি নামে পরিচিত? এটা আছে 61 পাতায়। এই যে বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগচাষী বা বর্গাদারে পরিণত হয়। তাহলে যারা ভূমিহীন কৃষক তাদেরকে বর্গাদার বা ভাগচাষী বলা হয়। 3 দিয়েছে তিতুমির কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? এটা আছে বইয়ের 86 পাতায়। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এই যে তিতুমির বারাসাত অঞ্চলে নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। তাহলে তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 4 দিয়েছে ওয়েডারবার্ন কে ছিলেন? এটা আছে 98 পাতায়। প্রাক্তন সিভিল সার্ভেন্ট ছিলেন ওয়েডারবার্ন। 1913 খ্রিস্টাব্দের প্রাক্তন সিভিল সার্ভেন্ট ছিলেন ওয়েডারবার্ন এবং তিনি একজন লেখকও ছিলেন। 5 দিয়েছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? ভারতের সম্রাট ছিলেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। তাহলে দ্বিতীয় তোমার সিপাহী বিদ্রোহের সময় ভারতের মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। 6 দিয়েছে রেলপথের জনক কাকে বলা হয়? ডালহাউসিকে। 4 আসি। 4 এগুলো 2 নাম্বারের করে। প্রথমে 4 আইতে দিয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে বা সূর্যাস্ত আইন কি? জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। 2 বলেছে ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? লিখবে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। 3 বলেছে কত খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? এই যে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এই যে এই সভা থেকেই ভারতের জাতীয় কংগ্রেসের শুরু হয়েছিল। তাহলে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সেই সভায় মানে 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের যে প্রথম সভা হয়েছিল সেই সভার সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের শুরু হয়েছিল। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে। 4 দিয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা কি? এটা আছে বইয়ের 61 পাতায়। এখান থেকে লিখবে যে আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একেবারে আচ্ছা এখান থেকে লিখবে যে কৃষি বাণিজ্যকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তারপরে লিখবে যে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায় কিন্তু
আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একেবারে কমে যায়। এবারে লিখবে যে তার উপরে চড়া হারে রাজস্ব চাপ ছিল কৃষকদের ওপরে, সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় শাহুকার মহাজনেরা। তাহলে দক্ষিণ ভারতের যে মহাজনরা তাদেরকে শাহুকার বলা হয়। শাহুকারেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত। শাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলো পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। আহমদনগর ও পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা এই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল। 5 দিয়েছে চরমপন্থী বলতে কি বোঝো আর একজন চরমপন্থী নেতার নাম লেখো। চরমপন্থী বলতে কি বোঝো আর কাদের বলে, ওই একই উত্তর লিখবে। কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রথম পর্যায়ে নেতাদের নীতি ও কার্যক্রমে অনেক কংগ্রেসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই বিক্ষুব্ধ গোষ্ঠী সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য চরম বা কঠোর পদ্ধতি অনুসরণের পক্ষপাতী ছিলেন। এরাই চরমপন্থী নামে পরিচিত। এই যে একজন নেতা হচ্ছে পাঞ্জাবের লালা লাজপত রায়, বা বলতে পারো মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, বা বাংলার বিপিন চন্দ্র পাল। এরা হচ্ছে চরমপন্থী নেতা। তিনজনের মধ্যে যে কোনো একজনের নাম দিয়ে দেবে। 6 দিয়েছে কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংঘটিত হয়। 79 পৃষ্ঠায় আছে, 79 পেজে। কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ? 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ সংঘটিত হয়। তাহলে 1885 খ্রিস্টাব্দে। 5 দিয়েছে টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব লেখো। এই যে টেলিগ্রাফ, ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ, এই উপযোগিতাটাই শুধু লিখে দেবে, যেহেতু গুরুত্ব দিয়েছে। টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করা অনেক সহজ হয়ে ওঠে। আচ্ছা, এটা যেহেতু 3 নাম্বার আছে, তো এখানে একটু সূচনা থেকে দিয়ে দেবে যে 19 শতকের দ্বিতীয় ভাগে ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার রাজনৈতিক ও সামরিক প্রয়োজনের উদ্দেশ্যে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটায়। এক্ষেত্রে মূল উদ্দেশ্যটি ছিল উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি সংবাদ ও তথ্য জোগাড় করা। তাছাড়া ব্রিটিশ প্রশাসন টেলিগ্রাফ ব্যবস্থাকে কাজে লাগিয়ে দূর দূরান্ত থেকে বিদ্রোহের সম্ভাবনার কথা জানতে চেয়েছিল। উপযোগিতা, টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করা অনেক সহজ হয়ে ওঠে। টেলিগ্রাফ ব্যবস্থার মধ্যে দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থাকে কার্যকর করা অনেক সহজ হয়। দ্বিতীয় ইঙ্গো-বার্মা যুদ্ধকালীন বার্মার রাজধানী রেঙ্গুনের পতনের কারণ কলকাতা থেকে ডালহৌসি টেলিগ্রাফ মারফত জানতে পারেন। ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ গড়ে উঠলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য আরো দৃঢ় হয়। 2 দিয়েছে নীল বিদ্রোহ এবং হিন্দু প্যাট্রিয়ট। লিখবে বাংলার নীল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র তার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সহমর্মী অবস্থান নিয়েছিলেন। হরিশ্চন্দ্র নীলকরদের বিরুদ্ধে চাষিদের পক্ষ নিয়ে লেখা শুরু করেন। বিভিন্ন অঞ্চল থেকে খবরাখবর সংগ্রহের জন্য তিনি শিশির কুমার ঘোষ ও মনমোহন ঘোষকে নিয়োগ করেন। 1858 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র লেখেন যে বাংলায় নীল চাষ একটি সংগঠিত জুয়াচুরি ও নিপীড়ন ব্যবস্থা মাত্র। হরিশ্চন্দ্র আরো লেখেন যে নীল চাষে চাষির লাভের থেকে ক্ষতি বেশি। যে চাষি একবার নীল চাষ করেছে তার আর বেঁচে থাকতে মুক্তির উপায় নেই। কোনো চাষি নীলকরের বিরোধিতা করলে তাকে অত্যাচারিত হতে হয়। নীলকর কোনো নীল চাষিকেই ন্যায্য দাম দেয় না। বস্তুত হরিশ্চন্দ্রের উদ্যোগে নীল বিদ্রোহের খবরাখবর বাংলার শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। 3 দিয়েছে পণ্ডিতা রমাবাই কে ছিলেন, শিক্ষা বিস্তারে তার ভূমিকা লেখো। এটা আছে বইয়ের 81 পাতায়। এই যে পণ্ডিতা রমাবাই কে ছিলেন? 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পশ্চিম ভারতের পণ্ডিতা রমাবাই। তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন। এই পর্যন্ত বললে যে তিনি কে। এবার বলেছে শিক্ষা বিস্তারে তার ভূমিকা। এই বাকিটা বলে দেবে যে প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল, কিন্তু সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। রমাবাই বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিলেন। 4 দিয়েছি ইলবার্ট বিল বিতর্ক কি। এটা আছে 98 পাতায়। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করবার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা
করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন আর পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। 6 প্রথম প্রশ্ন বলেছে 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণ লেখো। সিপাহী মহাবিদ্রোহের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয়, অর্থনৈতিক সমস্ত রকম কারণই আছে। তো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সূচনা 1857 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর অসন্তোষের কারণে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সূচনা ঘটলেও কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর ক্ষোভ প্রকাশ পায় মহাবিদ্রোহের মধ্য দিয়ে। ব্রিটিশ শাসনে নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ক্ষোভের ফল ছিল মহাবিদ্রোহ। স্বাধীনতা সংগ্রামী দামোদর সাভারকার মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কারণ এক হচ্ছে রাজনৈতিক, আই হচ্ছে সত্যবিলোপ নীতি। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে বহু দেশীয় রাজ্য গ্রাস করেন। এভাবেই একে একে ঝাঁসি, সাতারা, তাঞ্জোর, নাগপুর সহ বিভিন্ন রাজ্য ব্রিটিশ সরকার গ্রাস করে। 2 রাজপ্রাসাদ লুণ্ঠন। কুশাসনের অজুহাতে ব্রিটিশ অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুট করে। ব্রিটিশ বাহিনী অযোধ্যায় নবাব ওয়াজেদ আলী শাহ এবং তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় এবং নাগপুরের ভোঁসলে রাজপরিবারের অবসান ঘটিয়ে প্রচুর সম্পদ লুণ্ঠন করে। এরপর তারা নবাব এবং তার আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে জনগণ ব্রিটিশের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। সামাজিক কারণ এক হচ্ছে সামাজিক বৈষম্য। সামাজিক দিক থেকে ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত। এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। 2 ভারতীয়দের প্রতি ঘৃণা। ভারতীয়রা ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। বহু ইউরোপীয় পার্ক ও ক্লাবে লেখা থাকতো কুকুর আর ভারতীয়দের প্রবেশ নিষেধ। আগ্রার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিলেন প্রত্যেক ইংরেজকেই ভারতবাসী সেলাম জানাবে। ধর্মীয় আই হচ্ছে বিভিন্ন প্রথার বিরোধিতা। সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে ইংরেজদের ইতিবাচক ভূমিকায় কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী যথেষ্ট অসন্তুষ্ট হয়। 2 হচ্ছে ধর্মীয় কর আরোপ। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর চাপানো হলে ভারতবাসীর ধর্মবিশ্বাসে আঘাত লাগে। বিভিন্ন মন্দির এবং মসজিদের জমির উপর নির্ভরশীল হিন্দু মুসলিম পরিবারগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। অর্থনৈতিক এক হচ্ছে কুটির শিল্প ধ্বংস। ব্রিটিশ নিজেদের স্বার্থে ভারতের তাঁত শিল্পকে ধ্বংস করে। ইংল্যান্ডে শিল্পজাত দ্রব্য বিনা শুল্কে ভারতে আমদানি করে ভারতকে কাঁচামাল সরবরাহের দেশে পরিণত করে। 2 চাকুরিতে বঞ্চনা। ভারতবাসীদের দুর্নীতিগ্রস্ত ভেবে সরকারি উচ্চ পদগুলি থেকে তাদের বঞ্চিত করে সেগুলি শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত রাখা হয়। এতে ভারতীয়দের ক্ষোভ বাড়ে। সামরিক আই হচ্ছে নৌসেনাদের অভদ্রতা। ব্রিটিশ নৌ অফিসাররা ভারতীয় সিপাহীদের কারণে অকারণে গালিগালাজ করত। ব্রিটিশ অফিসারদের এই আচরণ সিপাহীদের অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। 2 অন্যান্য সুযোগ সুবিধার অভাব। ব্রিটিশ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে যথেষ্ট বেতন বৈষম্য ছিল। এছাড়াও ভারতীয় সিপাহীদের অতিরিক্ত ভাতা দেওয়া হতো না বা তাদের কোনো পদোন্নতি হতো না। 6 হচ্ছে প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেল। ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুকের ব্যবহার চালু করে। এই বন্দুকের টোটা দাঁত দিয়ে কেটে ভরতে হতো বন্দুকে। গুজব রটে যে হিন্দু ও মুসলিম সৈনিকদের ধর্মনাশের জন্য গরু আর শূকরের চর্বি দিয়ে এই টোটা তৈরি করা হয়েছে। এতে ভারতীয় মুসলিম আর হিন্দু সিপাহীরা ধর্মনাশের আশঙ্কায় সিপাহী বিদ্রোহ ঘোষণা করে। 2 নম্বর বলেছে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো। এটা আছে তোমাদের বইয়ের 78 পাতায়। ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে সংবাদপত্রগুলির অবদান অপরিসীম। 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেম অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। নির্ভীক এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ফলে হিকি কোম্পানি প্রশাসনের বিরাগভাজন হন। শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন আর সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। ভারতীয় সমাজ সংস্কারকদের অনেকেই বিভিন্ন সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। 3 দিয়েছি চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা অসুবিধার সুফল আর কুফল একই। সূচনা লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি ভারতের অর্থনীতি ও সমাজে প্রভাব ফেলেছিল। এই সুফল আর কুফল 2ই ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। কুফল মানে অসুবিধা। এটা ব্রিটিশ কোম্পানির শাসনে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক সমাজ। এক হচ্ছে কৃষকদের দুরবস্থা। ব্রিটিশের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হওয়ার ফলে সবথেকে বেশি চাপ বেড়েছিল কৃষকদের। সেই চাপের ফলে কৃষকরা দারিদ্র আর দুর্ভিক্ষের মুখোমুখি হয়।
প্রয়োজন মতো ভূমি রাজস্বের হার বাড়ানোর ব্যবস্থা রেখে কৃষকদের আরো বেশি শোষণের পথ খুলে রাখা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের অধীন জমিদারগুলিতেও কৃষকদের নানাভাবে হেনস্থা করা হতো। দুই হচ্ছে নানা ধরনের কর আদায়। বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থায় প্রজা সাধারণের থেকে নানা ধরনের কর আদায় করা হতো। এই করের বোঝা টানতে গিয়ে সাধারণ প্রজারা ঋণের জালে জড়িয়ে যেত। সুফল মানে সুবিধা। ভারতীয়দের দিক থেকে ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির সুফল বা সুবিধা তেমন ছিল না। তবুও যেটা না বললে নয় তা হলো এক হচ্ছে জমিদারির অবসান। জমিদার নির্দিষ্ট দিনে রাজস্ব জমা না দিলে সূর্যাস্ত আইনে জমি বাজেয়াপ্ত করে তা নিলাম করা হতো। এর ফলে বহু বনেদি জমিদার তাদের জমিদারি হারান। ফলে কিছু সংখ্যক অত্যাচারী জমিদারদের অত্যাচার থেকে মানুষের মুক্তি ঘটে। দুই কৃষির বাণিজ্যকরণ। অতিরিক্ত রাজস্বের চাপে জর্জরিত কৃষক শ্রেণী মহাজনের থেকে চড়া সুদে ঋণ নিত। ঋণ ফেরত নিশ্চিত করার জন্য মহাজনেরা কৃষকদের অর্থকরী ফসল যেমন নীল, পাট, তুলো ইত্যাদি চাষ করতে বাধ্য করতে। এভাবে কৃষির বাণিজ্যকরণ ঘটে। ঋণের চারে দিয়েছে রেল স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করা। রেল স্থাপনের দুইটি অসুবিধা লেখো। এই রেলপথের প্রভাব, সুফল আর কুফল এটাই লিখে দেবে। উদ্দেশ্য মানে হচ্ছে তোমার যেটা আর কি সুবিধা, আর কি যে সুবিধার জন্য আর কি এই যে রেলপথ নির্মাণে, আচ্ছা এই উদ্দেশ্য এটা বলে দেবে, উদ্দেশ্য এটা বলে দেবে, আর যেটা অসুবিধা আছে সেটা আমরা কুফল এখান থেকে দুটো পয়েন্ট বলে দেবো। তাহলে লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভারতে রেলপথ নির্মাণ শুরু করেছিল। এক হচ্ছে প্রশাসনকে গতিশীল করা। ভারতে ঔপনিবেশিক শাসনকে গতিশীল করে তোলাই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলপথ তৈরির প্রধান উদ্দেশ্য। দুই সেনা যাতায়াত। ভারতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তাড়াতাড়ি সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা ছিল রেলপথ নির্মাণের অন্যতম একটি উদ্দেশ্য। তিন গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে সমন্বয়। বন্দর শহর, বিভিন্ন বাজার এবং কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যোগাযোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। চার ব্রিটিশের স্বার্থ রক্ষা। উপনিবেশের আর্থিক উন্নয়নের ফলে কোম্পানির আর্থিক স্বার্থ রক্ষায় ছিল রেলপথ তৈরি গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। প্রচুর বিদেশি পণ্য রেলপথের সাহায্যে দেশের ভিতরের বাজারগুলিতে কম ভাড়ায় পৌঁছে দেওয়া যেত। পাঁচ কাঁচামাল পরিবহন। রেলপথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিল্পের কাঁচামাল পৌঁছে দেওয়া যেত। ছয় মূলধনের বিনিয়োগ। ব্রিটিশ শিল্পপতিরা লাভজনক প্রকল্পে অতিরিক্ত মূলধন বিনিয়োগের সুযোগ খুঁজছিল। রেলপথ তাদের সামনে সেই সুযোগ এনে দেয়। আর বলেছে যেটা দুটো অসুবিধা, এখানে চারটে দেয়া আছে, তো আমি প্রথম দুটো বলে নিচ্ছি। এক হচ্ছে গ্রামীণ অর্থনীতির দুরবস্থা। রেলপথে পুঁজি বিনিয়োগ করে ব্রিটিশ শিল্পপতিরা ভারতে অর্থনৈতিক শোষণ চালান। ফলে ভারতীয় গ্রামীণ অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে। দুই হচ্ছে অন্যান্য পরিবহন ব্যবস্থায় আর্থিক ক্ষতি। রেলপথের উপর গুরুত্ব আরোপিত হওয়ায় জলপথ পরিবহন ও সড়ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আছে তোমার দেশীয় পণ্য, কুটির শিল্পের ক্ষতিসাধন, খাদ্যশস্যের অভাব। তো চারটে পয়েন্টের মধ্যে যে কোনো দুটো দেবে, তো প্রথম দুটো দেয়াই ভালো।